দেখছেন হাই নিউজ নেটওয়ার্ক। আছি বন্ধুতে আপনাদের সঙ্গে রয়েছি আমি মীনাক্ষী। চারিদিকে যেভাবে ইঁদুর দৌড় চলছে তাতে টেনশন ছাড়া এক পাও এগোনো যায় না। সারা দিনের কাজকর্মের প্রেশার নিয়ে বাড়িতে গিয়ে টেনশন, যাতে পারিবারিক সম্পর্কে ছিন্ন ঘটছে। একই সঙ্গে পরের দিন সকালে যখন আপনি অফিসে কাজ করতে যাচ্ছেন তখন টেনশনে একেবারে জেরবার হয়ে যাচ্ছেন। যে কাজটা খুব সহজে আপনার দ্বারা হয়ে যায় সেই কাজটা আর হচ্ছে না। সুতরাং বসের কাছে গালাগালি খাওয়া, বারবার বসের ঘরে ডেকে পাঠানো এবং বস যা ইচ্ছে তাই আপনাকে বলছেন, আপনার জীবন একদম দুর্বিষহ হয়ে উঠেছে। এই সমস্ত কিছু থেকে আজকে টাটা দিয়ে দেবেন টেনশনকে আমাদের আছি বন্ধুতে। আছি বন্ধুতে আমাদের সঙ্গে এই পর্বে যোগদান করেছেন গ্লোবাল রিলেশনশিপ ম্যানেজমেন্ট কাউন্সিলর পদ্মিনী দত্ত শর্মা। পদ্মিনীদি, স্বাগত জানাচ্ছি তোমাকে আবারও হাই নিউজ নেটওয়ার্কে। পদ্মিনীদির সঙ্গে কথা চলবে, আলোচনা চলবে, তারপরে ডক্টর অমিত রঞ্জন বিশ্বাস যোগদান করবেন। শুধু লন্ডন থেকে তিনি এসেছেন আমাদের এই অনুষ্ঠানের জন্য, তাকে আমরা পরবর্তীতে ডেকে নেব। কিন্তু তার আগে আমরা মূলত টেনশন নিয়ে আজকে যে প্রাথমিক পর্যায়ে যে আলোচনা তোমার সাথে, যেটা সোশ্যাল একটা ইস্যু, একটা সমস্যা, সমাজের প্রতিটি মানুষের এই সমস্যা, সেক্ষেত্রে টেনশনটা কেন হয় বা টেনশন, হোয়াট ইজ টেনশন যদি আমি জিজ্ঞাসা করি, কি বলবে? দেখো, আমাদের একটা ধারণা আছে যে টেনশন মানে বড় মানুষদের হয়। টেনশন মানে একটা যে দুশ্চিন্তা, একটা স্ট্রেস, এবং সেটা থেকে একটা হাইপার টেনশনের দিকে টার্ন নেয়, সেখান থেকে ডিপ্রেশন, সেখান থেকে সুইসাইড, মানে এটা নানান রকম অ্যাঙ্গেল আলটিমেটলি সেটা চলে যায়। কিন্তু টেনশনটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। তুমি শুনলে অবাক হবে, আমার বাড়িতে প্রত্যেক দিন একটি বাচ্চা ছেলে খেলতে আসতো। তো 2-3 দিন যাবত ছেলেটি আসছিল না। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুমি আমাদের বাড়িতে আর খেলতে আসছো না? আমাদের বাড়িতে থেকে তুমি তো আগে আসতে, প্রায় খেলতে, তুমি টয়েস নিয়ে আসতে, তো তুমি আজকাল আর আসছো না কেন? তোমার কি স্কুলের হোমওয়ার্ক খুব বেড়েছে? তখন ও বললো, হ্যাঁ আন্টি, আমি খুব টেন্সড আছি। বাবা! আমি তো শুনে অবাক হয়ে গেলাম। আমি বললাম, তুমি টেন্সড আছো কেন, কি ব্যাপারে? তোমার আন্টি কি আজকাল কি তোমাকে খুব বকছে? তোমার কি খুব হোমওয়ার্ক? ও ক্লাস 1-এ পড়ে। তখন আমাকে বললো, না আসল কথা, নেক্সট মানডে আমাদের পেরেন্টস টিচার্স মিটিংটা কল হয়েছে, কিন্তু আমি খুব টেনশনে আছি আন্টি, কেন কি আমার মা তো ইংলিশ বলতে পারে না। আমার মা যেহেতু ইংলিশ বলতে পারে না, আমার সব বন্ধুদের মারা ইংলিশ বলতে পারে, সেই জন্য আমাদের এই পেরেন্টস টিচার মিটিংটা কিভাবে যাবে, এবং তারপরে আমার ফ্রেন্ডসরা আমার মাকে নিয়ে আমাকে কি বলবে, সেই নিয়ে আমি ভীষণ টেনশনে আছি। তো আমি যেটা বলতে চাই যে টেনশন এমন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে, তুমি যেটা বললে যে যে র্যাট রেস, এই যে ইঁদুর দৌড়, এটা কিন্তু ছোটবেলার থেকে আমরাই কিন্তু ওদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এবং এটা কিন্তু একটা ছোট বাচ্চা থেকে একটা ইয়াং মেয়ে, 16 বছরও বোধহয় তার বয়স না, ক্লাস 9-এ পড়ে, কলকাতার খুব নামি দামি স্কুলে সে পড়ে, তার বাবা খুব ওয়েল অফ, সে খুব একটা ভালো ফ্যামিলিতে বিলং করে, সে খুব ভালো স্টুডেন্ট, কিন্তু আস্তে আস্তে দেখছি যে মানে ওর যেন লাইফ থেকে ওর ইন্টারেস্টটা চলে যাচ্ছে। তো আমি যেহেতু অনলাইন কাউন্সিলিং করি এবং নানান রকম আমার ফ্রেন্ডস, মানে 15 বছর বয়স থেকে 70 বছর বয়সের লোকেরাই আমার সাথে এইটা নিয়ে আলোচনা করেন। তো তখন আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমাকে আমি দেখছি একটুখানি ডিসইন্টারেস্টেড, একটুখানি স্ট্রেসড আউট, একটুখানি টেন্সড, তুমি আজকাল আর আগের মতন সাজছো না, হাসছো না কেন? তখন আমাকে বললো যে জানো তো আন্টি, আমার কোনো রিলেশনশিপ ওয়ার্কআউট করছে না, অ্যান্ড অ্যাট দিস এজ আমার একটা স্টেডি বয়ফ্রেন্ড থাকা দরকার, কিন্তু আমার কিন্তু কোনো বয়ফ্রেন্ড থাকছে না। আমি যার সঙ্গে একটা রিলেশনশিপ ওয়ার্কআউট করতে যাচ্ছি, আমি জানি না মানে আমার মধ্যে কিছু একটা প্রবলেম আছে যার জন্য আমার কোনো রিলেশনশিপ ওয়ার্কআউট করছে না। তুমি যদি আমাকে এই ব্যাপারে একটুখানি হেল্প করতে পারো, একটু কাউন্সিলিং করতে পারো। তারপরে আমি ওর সঙ্গে কথা বললাম যে ও যেটা করছিল, ওর নানান রকম যে ফ্যামিলিগত প্রবলেমস, সেটা ওর যার সাথে ওর আলাপ হচ্ছিল তাকে বলছিল। সো দিস ইয়াং বয়েজ, দে ওয়ার গেটিং বোর্ড, এবং ওরা আস্তে আস্তে ওর সাথে রিলেশনশিপ কাট আপ করে দিচ্ছিল। তুমি যেটা বললে, এই প্রবলেমসগুলো আমি ভীষণভাবে ফেস করেছি যে অফিসে মানুষের আসলে কি হচ্ছে জানো, আমরা আমাদের এক্সপেকটেশন লেভেলটা ভীষণ বাড়িয়ে দিয়েছি, আমরা টু মাচ অ্যাম্বিশিয়াস হয়ে গেছি। মানে আমরা আর কমেতে সন্তুষ্ট তো নই, প্লাস আমাদের চারিপাশের লোকেরা কি করছে কি না করছে সেইটা নিয়ে আমরা বড্ড বেশি টেনসড হয়ে গেছি। নিজের কাজের থেকে অনেক বেশি সেগুলোর দিকে হ্যাঁ, মানে কনসেন্ট্রেট করছি। আমার কালিগের প্রমোশন হয়ে যাচ্ছে, বস তো ওকেই বারে বারে ডাকে, আমাকে তো ডাকছে না, তো সেটা নিয়েও আমার একটা টেনশন হয়ে যাচ্ছে। মানে আমরা কিছুই না ছাড়তে পারছি না, লেট গো করতে পারছি না। বাড়িতে যারা থাকেন, ধরো একেবারে হাউসওয়াইফ, হোম মেকার যারা, তারা কিন্তু এমনিতে শান্তিতেই আছেন, তাদের কিন্তু কোনো ফাইন্যান্সিয়াল ট্রাবল নেই, ঠাকুরের কৃপায় তাদের কোনো বাড়িতে কোনো শারীরিক কোনো অসুবিধাও কারণ নেই, সবাই সুস্থ আছেন। তো তবু তুমি একজন ভদ্রমহিলাদের সঙ্গে কথা বলো, তিনি বলবেন আমি খুব টেনশনে আছি। তার টেনশনে কিন্তু খুব ছোট কারণ কি না, আমার না মনে হচ্ছে আমার সিস্টেম থেকে খালি জলটা প্রায় লিক করে যাচ্ছে। মানে এত ছোটখাটো ব্যাপার নিয়েও মানে টেনশনটাই, ইট হ্যাজ বিকাম এ পার্ট অফ লাইফ। তো টেনশন থেকে মুক্তি হওয়ার
নিজেকেই কিন্তু এটার দেখতে চেষ্টা হবে। করতে হবে। দর্শকরা যারা দেখছেন এই মুহূর্তে অনুষ্ঠান স্ক্রিনে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করুন, চলে আসুন আমাদের সঙ্গে। আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট বিষয় থেকে আপনারা টেনসড হয়ে যান এবং টেনশন আপনাদেরকে পেয়ে বসে। মানে স্বাভাবিক জীবনযাত্রা হোক বা আপনি হাই কোনো লাইফস্টাইল আপনি লিড করছেন, সব ক্ষেত্রেই কিন্তু টেনশনটা খুব দাপিয়ে বসে আর কি, থাবা বসায় আমাদের সকলের জীবনে। সেক্ষেত্রে আমরা ভাবতে পারি না, বলতে পারি না যে কি কারণে টেনশনে পড়েছি, কি করলে টেনশন থেকে রিলিফ পাবো, কি কি উপায় আমাদের অবলম্বন করতে হবে। আজকে আপনাদের সমস্যা খুলে বলুন আমাদের, আমরা কিন্তু সাহায্য করার চেষ্টা করব আপনাদের যে কি কারণে আপনাদের টেনশন হচ্ছে আর তা থেকে বেরিয়ে আসার উপায় বাকি। প্রতিনিধি তুমি যে বললে যে টেনশন থেকে বেরিয়ে আসার আগে আমাদের জানতে হবে যে টেনশনটা আমাদের কেন হচ্ছে, কি কি বিষয় কেন্দ্রিক আমাদের টেনশন হচ্ছে। মানে ছোট ছোট বিষয়ে আমরা এত বেশি, মানে যেটা চলতি বাংলায় বলা হয় চাপ নিয়ে নিচ্ছি আর কি, আমরা বলে থাকি এত বেশি আমরা চাপ নিয়ে নিই জীবনে, যার জন্য অনেক বেশি টেনশন আমাদেরকে আরো গ্রিপে আনে। এক্স্যাক্টলি। একটা কথা আছে জানো তো, যে ইউ হ্যাভ টু লেট গো। তোমাকে না কিছুটা ছাড়তে হবে। সব সময় যদি ছোটখাটো ব্যাপার নিয়ে তুমি যদি একটা স্মল ইস্যুকে একটা বিগ ইস্যু করে তোলো, তাহলে কিন্তু টেনশন তোমাকে গ্রিপ করে নেবে। এবং যে কোনো কাজে, তুমি যে কোনো প্রফেশনেই থাকো, সেখানে কিন্তু কম্পিটিশন, এবং এখন হচ্ছে কাট থ্রোট কম্পিটিশন। মানে তুমি কাউকে কিন্তু বন্ধু হিসেবে এখানে ভাবতে পারো না। তুমি যাকে তোমার বন্ধু হিসেবে ভাবছো, সেও কিন্তু তোমার পেছনে কি ধরনের স্ট্যাবিং করছে তুমি কিন্তু জানো না। তো এটার থেকে একটা ভীষণ টেনশন একটা তৈরি হচ্ছে। আমি যেটা বললাম, যে একটা ছোট বাচ্চা থেকে আরম্ভ করে একটা 70 বছরের বয়স্ক মানুষও কিন্তু টেনশনে ভুগছেন। বেহালাতে এক ভদ্রলোক আছেন, মিস্টার মন্ডল বলে, ভালো ভদ্রলোক, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়াতে চাকরি করতেন, সুস্থ সবল ভদ্রলোক। হঠাৎ করে উনি এই টেনশনে পড়ে গেলেন। ওনার টেনশনের কারণ হচ্ছে উনি হঠাৎ করে ভাবতে শুরু করলেন যে ওনার বোধহয় আর বেশি দিন উনি বাঁচবেন না। উনি কি করতেন, প্রত্যেক দিন আয়নার সামনে দাঁড়িয়ে উনি দেখতে শুরু করলেন যে ওনার তো সব চুল পেকে যাচ্ছে, সব দাড়ি পেকে যাচ্ছে। এইটা নিয়ে উনি এই টেনশন করতে আলোচনায় শুরু আসছি, একজন করলেন। দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আছি বন্ধুতে ফোন করেছেন। যাই হোক, আমার মনে হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যারা ফোন করবেন তারা কাইন্ডলি টেলিভিশনের সাউন্ডটা মিউট করবেন, না হলে কিন্তু কথা বোঝা সম্ভব নয়। কেউ কি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বলুন। আমি রয়েছি হিনমটর থেকে। বলুন আপনার নামটা বলুন। হ্যাঁ, অনুপমা পাল। আমি বলবো আমার মেয়ের ব্যাপারে। আচ্ছা বলুন। মেয়ের ব্যাপারে যেমন এই যে পড়াশোনায় মানে কি করে মনোযোগ দেওয়া দেওয়া যায়। ক্লাস 11-এ পড়ে মেয়ে। হ্যাঁ, সেই ব্যাপারটার জন্য মানে মেয়ে কি ক্লাস 11-এ পড়ে আপনি বলছেন? মেয়ে কি ছোট ছোট বিষয় খুব টেনসড হয়ে যায়? সে কি খুব প্রেসার নিয়ে ফেলে? মানে সে অনেক ক্ষেত্রে হতাশা তাকে পেয়ে বসে, এই ধরনের? না না, সেই সেই ব্যাপারটাই নেই। একটু টেনশন, একটু যদি না থাকে যে আমাকে পড়তে হবে, মানে আমাকে সিরিয়াসনেস পড়তে, নেই, আপনি বলছেন না সিরিয়াস না নয়? না না, একেবারে টেনশন ফ্রিটাও তো ঠিক যুক্তিযুক্ত কিরকম নয় না। বয়স আপনার মেয়ের? 11-এ পড়ে আপনি বললেন। 16+, 11-এ পড়ে। তুমি কিছু জিজ্ঞাসা করবে? হ্যাঁ, আমি যেটা জিজ্ঞেস করতে চাইছি যে সেটা উনি যেটা বলছেন, আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে ওনার মেয়ের কোনো টেনশন নেই, ভীষণ ভীষণ একটা গা ছাড়া ভাব আর কি, মানে রিল্যাক্স আর কি, ভীষণ গা সবকিছু ছাড়া ভাব, সবকিছুই লাইটলি নেয়। তো তাতে কি ওর পারফরমেন্স খারাপ হচ্ছে, ওর কি রেজাল্ট খারাপ হচ্ছে তার জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, হচ্ছে হচ্ছে। আচ্ছা, তো আপনি ওর সঙ্গে যখন ছোট ছোট পরীক্ষাগুলো স্যাররা নেয়, ও কোনো ব্যাপার নেই। ওই হয়তো 20-তে 8 পেলো, মানে 10 পেলো, কোনো ব্যাপার নেই। ঠিক আছে। এবার সেইগুলোকে বাড়িতে যে আমি এত কম পেলাম সেগুলোকে প্র্যাকটিস করি, সেসবে কোনো চান নেই। এই ধরনের একটা বেশি আসক্তি, ফোন, কম্পিউটার, ফেসবুক, এইসবে আসক্তি বেশি। এইসব থেকে কি করে টেনে সরিয়ে যে মনটাকে আর একটু সিরিয়াসনেস ভাবে পড়াশোনায় মন দিক, এই সম্বন্ধে যদি একটু টিপস দেন তো আমার খুব উপকার হয়। ও যে স্ট্রিমে পড়ছে, আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ, ও যে স্ট্রিমে পড়ছে সেটা কি ওর নিজের ইচ্ছে সেই স্ট্রিমে পড়ছে নাকি আপনাদের ইচ্ছেতেই পড়ছে? না 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 না, ওর ওপর কোনো দিন কোনো কিছুই চাপিয়ে দেওয়া নেই। মানে ও যে বিষয়গুলো পড়ছে সেটা ওর ভালো লাগার বিষয়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। উল্টে আমি বরং বলি যে কম্পিউটার খেলে তুমি 1 ঘন্টা পড়ো, আবার 10 মিনিট একটু গান শোনো, একটুখানি টিভিটা চ্যানেলগুলো এদিক ওদিক করো, কার্টুন দেখতে ভালোবাসে, হ্যাঁ দেখো, আবার 15 মিনিট পর এই যে একটা যে যেখানে থামতে হবে, এটা টিভি দেখতে তো 1 ঘন্টা 1.5 ঘন্টা কেটে গেল, দেখি চলেছে। বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, খুব উপকার হয়। থ্যাংক ইউ ম্যাম। আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি শুনতে থাকুন। আচ্ছা, ক্লাস ঠিক আছে, 11 ক্লাস 11টা হচ্ছে একটা ভীষণ ফরম্যাটিভ স্টেজ। এই স্টেজে
বাচ্চাদের মনের মধ্যে একটুখানি ডিফারেন্ট জিনিসের প্রতি একটু ইন্টারেস্ট, একটু ডেভিয়েশন কিন্তু হবে। মানে বয়ঃসন্ধি কাল যেটাকে আমরা এটা বলি। কিন্তু হবেই, মানে এটা কিন্তু খুব ন্যাচারাল। এবং এটাতে তুমি যত প্রেশার উনি দেবেন বা যত প্রেশার আপনি দেবেন, ততই কিন্তু ও আরো সেটাতে ভায়োলেন্ট হয়ে যাবে, ওর কিন্তু আরো জেদ বসে যাবে। ওকে এখন যেরকম ভাবে করছে, দেখুন আমি এইটা আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাকে বলছি, আমি অ্যাসিওর করছি আপনাকে যে ওর মধ্যে ও যদি একটা ভালো মানুষ হিসেবে তৈরি হয়, একটা ভালো মেয়ে যদি আপনার হয়, সেটা কিন্তু অনেক বেশি দামি। ও একাডেমিক্যালি কতটা ভালো রেজাল্ট করলো সেটার থেকেও কিন্তু বড় বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে কত ভালো মানুষ হিসেবেও আস্তে আস্তে নিজেকে এমার্জ করলো। আপনি যদি ওকে অকারণে অযথা যদি প্রেশার দেন, তাহলে কিন্তু ফল কিছু ভালো হবে না। আমি এটা আপনাকে বলছি, আমি দেখেছি অনেক স্টুডেন্টস যারা আমার কাছে কাউন্সিলিং করতে এসেছে, তারা বলেছে তারা ক্লাস 11-12 অব্দি কিন্তু খুব ভালো রেজাল্ট তারা করেনি, কিন্তু পরবর্তীকালে তাদের নিজস্ব সোশ্যাল ইমেজ বলো বা তাদের চারিপাশের বন্ধু বান্ধব নেটওয়ার্কিং এর জন্যই বলো, তারা কিন্তু তাদের নিজের যেই লাইনটা তারা বেছে নিচ্ছে, সেটা অ্যাক্টিংও হতে পারে, সেটা মডেলিং, যে কোনো লাইনে কিন্তু তারা আলটিমেটলি শাইন করেছে। কিন্তু আমার মনে হয় ওনার একটু ধৈর্য ধরাও দরকার না, মানে প্রতি মুহূর্তে এই ধরনের না, প্রেশার আমি অনেক মা বাবাকে দেখেছি মীনাক্ষী, আমি দেখেছি যে মানে তাদের একটাই উদ্দেশ্য, তারা আশা করেন যে সকালবেলা থেকে উঠেই তার ছেলেমেয়েরা পড়তে বসে যাবে। সবাই তো একরকম হয় না, শুধু পড়বে, কোনো বন্ধুদের সাথে মিশবে না, সাজবে না। তো একটা 16-17 বছরের মেয়ে, হ্যাঁ, তার সাজতে ইচ্ছে করবে, এবং আজকাল আমাদের এক্সপোজারটা এত বেশি। একদমই। আমরা আসছি আলোচনা, একজন দর্শক চলে এসেছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ আমি মুনমুন সাহা বলছি। বলুন মুনমুন। হ্যাঁ, আমি বলছি যে মানে আমার প্রচন্ড টেনশন নেই, আমার না মানে হাই সুগার হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, টেনশনটা বলতে আমার টেনশনের তো ভীষণ মানে বিষয় আছে। কারণ হচ্ছে যে আমার 2005-এ আমার ছেলে এক্সপায়ার করেছে, 22 বছরের। হ্যাঁ, আর তারপরে 2009-এ আমার হাজবেন্ড সেরিব্রাল অ্যাটাক। কিন্তু সবকিছু পরেও আমি সব মানে যুদ্ধে আজকে জয়ী আছি, হয়তো সেই জায়গাটা হয়তো নেই আগের মতন। হ্যাঁ, কিন্তু আছি, কিন্তু আমার না এখন কোনো আপাতত টেনশন নেই। হয়তো মাঝে মাঝে ছেলের কথা মনে হচ্ছে। হাজবেন্ড সেরিব্রাল অ্যাটাক হয়েছিলেন, এখন ঠিক আছে, মানে ঠিক আছে, মানে যেই কন্ডিশন হয়েছিল কোমায় চলে গিয়েছিল, এখন উনি হাঁটাচলা করছে, একদম ওকে। আচ্ছা, আপনি কি কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন? না না, আমি হাউসওয়াইফ। আচ্ছা, আপনি হাউসওয়াইফ। সারাদিন বাড়িতে কাজ করার পর আপনার স্বামীর যা কাজ, তার স্বামীর সেবা করার পর নিজের জন্য কতটা সময় পান? সবই আমি নিজে করি। আর রান্নাটাই রিসেন্ট আমি করতে পারছি না। রান্নাটা কেন হচ্ছে না, ওই মানে সুগারটা খুব হাই হয়ে গেছে, যার জন্য আপনি রান্না করতে পারছেন। আপনার নিজের কি কি করতে ভালো লাগে? গার্ডেনিং করতে ভালো লাগে, গান শুনতে, বই পড়তে, কি করতে ভালো লাগে? আমি নিজে গান করি, হ্যাঁ, আমি টিউশন করি, আমি বাচ্চাদের পড়াই, আমি এসবের মধ্যেই ডুবে থাকি। কিন্তু বুঝতে পারছি না কেন এটা এরকম হচ্ছে। বেশ, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ ফোন করার জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি তো একজন সত্যিকারের ফাইটার ইন দ্য ট্রু স্পিরিট, মানে ইউ আর লাইক আ সোলজার। মানে আপনি তো সত্যি, মানে আপনার কথা শুনে খুব ভালো লাগলো যে এত কিছু লাইফে, এত কিছু ক্যাটাস্ট্রফি হওয়ার পরেও যে আপনি লাইফটা, এটাই বুঝতে পারছি যে আপনার মধ্যে সাংঘাতিক পজিটিভ থিঙ্কিং আছে। দ্যাটস রিয়েলি গ্রেট, মানে খুব ভালো লাগলো শুনে। তো মীনাক্ষী যে কথাটা বললো যে আপনার কিছু হবি যদি আপনি পারসিউ করেন, তাহলে খুব ভালো হয়। মানে নিজের সময়টা, নিজের জন্য কিছু সময় দিন। মাঝে মাঝে স্পাতে চলে যান, স্যালনে চলে যান, একটুখানি নিজের ম্যাসাজ নিন, একটুখানি বই পড়ুন, একটু শপিং করুন, গান শুনুন। আপনার যদি মনের মতন কোনো বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে ঘুরুন, খুব আড্ডা মারুন। দেখুন লাইফটা তো ভীষণ টাফ, এটাই হচ্ছে রিয়ালিটি। মানে আজকে আপনার সঙ্গে যেটা ঘটেছে, সেটাকে মোকাবেলা করা সবারই সাহস নেই, কিন্তু তবু তো আমাদের বাঁচতে হবে, আমাদের চলতে হবে। তো আমি এটা কখনোই বলছি না যে আপনার যে সন্তান, তার স্মৃতি সেটা সারা জীবন আপনার সঙ্গে থাকুক, আপনাকে পজিটিভ ভাবে আরো আপনাকে অনুপ্রেরিত করুক। আপনি কিন্তু আপনার হাজবেন্ডকেও যে আপনি সুস্থ করে তুলছেন, সেটাও তো আপনার পক্ষে একটা বিরাট একটা ব্যাপার। এছাড়াও কিন্তু মীনাক্ষী যেটা বললো, আপনি নিজের কিছু
হবিস কিছু আপনি করুন, এবং যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভাববেন না। সেটাই, মানে সারা জীবনের তো লস, এটা লস তো মানে হয়ে গেছে, এই বলাও লসটা যাবে না। না। সুতরাং সেটা মনে করে কষ্ট পেয়েও লাভ নেই, কিন্তু লাভ নেই বললেও সবকিছু তো আর লাভ লোকসান দিয়ে জীবনে বিচার করা যায় না। সেক্ষেত্রে আপনার 22 বছরের একটি ছেলে হঠাৎ করে আপনাকে ছেড়ে চলে গেছে, কোনোদিনও ভুলতে পারবেন না, ভোলা সম্ভব নয়, কিন্তু বাঁচতে তো হবে আমাদের সকলের। এবং লাইফের লটস অফ অবস্ট্রাকল, মানে তা সত্ত্বেও আমরা জীবনে চলি না। মৃত্যুটা তো খুব সোজা, কিন্তু জীবনে যারা লড়াই করে আমরা বাঁচি তাদেরই নিশ্চয়ই প্রকৃত জয় হয়। সুতরাং ধীরে ধীরে জীবন দেখবেন একটা সময় আপনার সামনে আসবে যখন অনেক আনন্দ আপনার জীবনে আপনি পাবেন, এবং ধীরে ধীরে সবকিছু হয়তো ভুলে যেতে পারবেন। যদিও সন্তান হারানো কোনোদিনও ভুলে যাওয়া সম্ভব নয়, তবে যেহেতু বাঁচতে হবে, এবং বাঁচতে যদি হয় তাহলে তো ভালো করেই বাঁচতে হবে, তাই না? মানে আপনি আপনার স্বামীর প্রতিও সুবিচার করবেন নিশ্চয়ই। আপনি নিজে যদি ভালো থাকেন আপনার স্বামীরও ভালো লাগবে। আমরা আসছি, এই আলোচনায় ফিরে আসছি, ডক্টর অমিত রঞ্জন বিশ্বাসকে নিয়ে ফিরে আসছি। তবে এই মুহূর্তে সময় হচ্ছে ছোট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন।